এদিকে জুলাইয়ের শুরুতেই সুসংবাদ দিল ডক্টর ইউনূস। সন্ধ্যার পরেই বহিষ্কার করা হলো রাষ্ট্রপতি শিহাবুদ্দিন চুপ্পুকে। নতুন রাষ্ট্রপতি কি হচ্ছেন? দর্শক, এসব বিষয় নিয়ে থাকছে বিস্তারিত। এই সরকারের 1 বছর পূর্তি উপলক্ষেই এই চুপ্পুকে অপসারণ করতে হবে এবং রাষ্ট্রপতি হিসাবে তিনি বেগম খালেদা জিয়ার নাম প্রস্তাব করেছেন। নানা নাটকীয়তার পর অবশেষে পদত্যাগপত্র পাঠালেন প্রেসিডেন্টের পদত্যাগ করার নজির দেশটির ইতিহাসে এই প্রথম। নানা নাটকীয়তার পর প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। এছাড়া তার পদত্যাগের বিষয়টি প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আবার এক ঢিলে দুই পাখি, যে শাহাবুদ্দিন চুপ্পুর উপরে যেহেতু ভরসা নেই বর্তমান সরকারের, বিএনপির আপত্তি আছে, অন্যান্যদের আপত্তি আছে, সুতরাং তাকে সরানো মানে এক ঢিলে দুই পাখি মারার মতন কার্য সিদ্ধ করা। সব ধরনের সমস্যা সমাধান হবে। আর এই শাহাবুদ্দিন চুপ্পুকে বের করার জন্য একটি উপায়, সেই উপায়টি হলো সেই প্রস্তাবটার পক্ষে আমি কাজ করেছি, এই প্রস্তাবটার পক্ষে আমেরিকা কাজ করেছে, ইউকে কাজ করেছে, ইউরোপ কাজ করেছে, অস্ট্রেলিয়া কাজ করেছে, জাপান কাজ করেছে, চায়না কাজ করেছে। অবশ্যই চমকে ওঠার মতন একটি সংবাদ, হঠাৎ করে যে কেউ চমকে উঠতে পারেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দিন শেষ, এটাই হচ্ছে জনগণের জন্য আরেকটি সুখবর। আল্লাহ যা করে ভালোর জন্য করে ভাই, বলি সব সময় বলি। সামনে বিশাল ফাইট তো ভাই, বিশাল ফাইট। রাজনীতি শিখাই দিবে সারে, আপনাদেরকে রাজনীতি শিখাই দিবে, সব কিছু কন্ট্রোলে ভাই। শেষ পর্যন্ত হাসনাত আব্দুল্লাহ, শারজিস আলম, নাহিদ ইসলাম, আখতার হোসেন, এনসিপি, ছাত্র জনতা, তারাই দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ যেটা আপনারা দেখতে চলেছেন এবং শিরোনাম দেখে অবশ্যই আপনারা অবাক হয়েছেন যে সেই রক্তাক্ত জুলাই, আজকে সেই রক্তাক্ত জুলাইয়ের 1 তারিখ এবং এই 1 তারিখেই যেই জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল সেটাই কিন্তু ঘোষণা হয়েছে। পদত্যাগ হতে যাচ্ছে রাষ্ট্রপতি শিহাবুদ্দিন চুপ্পু। কে হচ্ছে তাহলে নতুন রাষ্ট্রপতি? দর্শক, তা নিয়ে থাকছে বিস্তারিত। কঠিন আকারে বিপদে পড়তে যাচ্ছে রাষ্ট্রপতি শিহাবুদ্দিন চুপ্পু। সে কিন্তু সরাসরি আওয়ামী লীগের লোক। তিনি দেখবেন পদত্যাগের পরেই কিন্তু হয়তোবা তিনাকে গ্রেপ্তার করা হতে পারে। দর্শক, কথা নয়, চলুন আমরা বিস্তারিত দেখে আসি যে কে হতে যাচ্ছে পরবর্তী রাষ্ট্রপতি, কে হতে যাচ্ছে। কয়েকজনের নাম ঘোষণা হয়েছে, সেই নামের ভিতর থেকে কার কার নাম উঠে এসেছে। আশা করি সঙ্গেই থাকবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন যে কি হচ্ছে এবং কি হতে যাচ্ছে। তো দর্শক, কথা নয়, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে চলুন আমরা বিস্তারিত সংবাদগুলো দেখে আসি। পলায়নের 1 বছর হবে কিছুদিন পরেই, আর মাত্র 2 সপ্তাহ পরেই আসবে আবু সাইদের শহীদি মৃত্যুর 1 বছর। তারপর একে একে শুরু হবে শহীদের কাফেলা। ওয়াসিম, মুগ্ধ, ইয়ামিন, আনাস সহ হাজারো শহীদের কাফেলা। কয়েক মাস পরেই হবে নির্বাচন, নতুন সরকার ক্ষমতায় আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবশেষ সরাইবার পারছি? এক ভয়ঙ্কর রক্তাক্ত মরণপণ লড়াইয়ের পর আমরা হাসিনাকে বিতাড়িত করতে পারছিলাম। আজ 1 বছর পরে আমরা হাসিনার শাসনের অবশেষ কি দূর করতে পারছি? এই বিরাট প্রশ্নের মুখে দাঁড়াইলে আমরা বিহ্বল হইয়া যাই। না, পারি নাই। কেন পারি নাই? আর কি করলে এখনো এটা পারা সম্ভব? সেটা নিয়ে আজকের আলাপ। আজকের আলাপের লক্ষ্য হাসিনা পলায়নের বর্ষপূর্তিতে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দেওয়া। আসেন আল্লাহর নামে শুরু করি। পুরা বিষয়টা বোঝার জন্য, পুরা পরিকল্পনা, পুরা স্ট্র্যাটেজি বোঝার জন্য, কেন এই স্ট্র্যাটেজি নিয়ে আসছি সেই জন্য আমাদের একটু পিছনে ফিরে যাইতে হবে। পুরা ব্যাপারটা না হলে আমরা বুঝতে পারবো না। আপনারা নিশ্চয়ই জানেন, আওয়ামী লীগের কর্মীদেরকে 1971 সালে মুজিব বাহিনীতে যুক্ত করে ইন্ডিয়াতে ট্রেনিং করানো হয়। ছাত্রলীগের নেতা কর্মীরাই মুজিব বাহিনীর প্রশিক্ষণের সুযোগ পাইত। নেতৃস্থানীয় ছাত্রলীগ নেতা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হইতো দেরাদুনে, উত্তরপ্রদেশের। আর সাধারণ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আসামের হাফলং প্রশিক্ষণ কেন্দ্রে। এই 2 প্রশিক্ষণ কেন্দ্র সহ মুজিব বাহিনীর সামগ্রিক কার্যক্রম পরিচালিত হইত মেজর জেনারেল SS উবানের নেতৃত্বাধীন স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এবং রয়ের তত্ত্বাবধানে। এখানে শুধু অস্ত্র চালানোর প্রশিক্ষণই দেওয়া হতো না, রাজনীতি প্রশিক্ষণ দেওয়া হইতো। বাংলাদেশ রাষ্ট্র হিসাবে কেমন হবে সেইটার প্রশিক্ষণও দেওয়া হইতো। মুজিব বাহিনীর 4 কমান্ডার ছিল, এই যে দেখেন উবানের সাথে বসে আছে। তারা তাদের পিতৃপ্রদত্ত নামটাও বদলায় ফেলছিল। শেখ মনির নাম ছিল মনি দে, তোফায়েল আহমেদের নাম ছিল টিকে রায়, আব্দুর রাজ্জাকের নাম ছিল রাজেন্দ্র, আর সিরাজুল আলম খানের নাম ছিল সরোজ কুমার। আওয়ামী লীগের যে মুখপাত্র ছিল বাংলার বাণী, সেটাও কলকাতা থেকেই ছাপানো হইতো প্রথম। টেকাও দিত এই
এই মুজিব বাহিনী পরে রক্ষী বাহিনীতে রূপান্তরিত হয়। 111-এর জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী রক্ষী বাহিনী থেকে আসা। এই মুজিব বাহিনী বাংলাদেশের রয়ের প্রশিক্ষিত প্রধান রাজনৈতিক শক্তি। বিজেপির যেমন আরএসএস, ঠিক তেমনি বাংলাদেশ আওয়ামী লীগের মুজিব বাহিনী। মুজিব বাহিনীর সদস্য কে ছিল সেটা দিয়ে বুঝতে পারবেন আওয়ামী জামানায় কার কত পাওয়ার ছিল। আওয়ামী লীগের কোর পাওয়ার হাউসে মুজিব বাহিনীর সাথে সংশ্লিষ্ট না হইলে আপনি স্পেসই পাবেন না। যেমন ধরেন ছাত্রলীগের সাদ্দাম হোসেন, ওর বাবা মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার ছিল। শাহজাহান খান, মোস্তফা জব্বার, মুজিবুল হক, এরাও মুজিব বাহিনীর। হাসানুল হক কিন্তু জাসদ কইরা এত গুরুত্বপূর্ণ কেন ছিল? কারণ সেও মুজিব বাহিনীর লোক। এই মুজিব বাহিনী জাসদে রূপান্তরিত হয়। এই জন্যই বলা হয় জাসদ রয়ের বিশেষ কোনো পারপাস সার্ভ করার জন্য তৈরি করা হয়েছিল। জোকার হামিদ মুজিব বাহিনীর লোক ছিল, সুপ্পু মুজিব বাহিনীর লোক ছিল। হাসিনা মুজিব বাহিনীর বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইতো না শেষ দিকে। এই সুপ্পু এখনো আছে, এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এস আলমের কর্মচারী ছিল। মালয়েশিয়া আর দুবাইয়ের রেসিডেন্ট কিন্তু সুপ্পু একটা থার্ড ক্লাস বটতলার উকিল ছিল। ওই হাসিনার পা ছুঁয়া সালাম করতো, পা ছুঁয়া পদধূলি নিত রেগুলার দেখা করতে গেলে। এটাই হারামজাদার কাছে শোনেন, নিজের মুখে শুনেন। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না, না থাক থাক বলে। শুনেছেন কি মাল এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আছে। এই হারামজাদার অধীনে আমাদের আগামী নির্বাচন হবে, কি তামাশা। আমাদের পরবর্তী সরকার শপথ নেবে, কি মহা তামাশা। আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সে বক্তৃতা দেবে, আর আমাদের নবনির্বাচিত সংসদ সদস্যরা এর ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব আইনা বক্তৃতা করবে। হায় হায়, এই ছিল আমাদের কপালে। সে ছাত্রলীগ করত, সে গর্ব ভৈরা বলে, শুনেন। আপনি কি রাজনীতি করতেন? আমি জি মাননীয় প্রধানমন্ত্রী, আমি ছাত্রলীগ করতাম। যেই বর্বর দল, যে মাফিয়া গুন্ডা বাহিনী আজকে নিষিদ্ধ, ওরে 5ই আগস্টে পাছায় লাথি দিয়া ভাগায় দেওয়া উচিত ছিল। সেটা হয় নাই। সেটা না হওয়ার কি সমস্যা হয়েছে আপনারা পদে পদে বুঝতে পারতেছেন। কোনো কিছু করা যাচ্ছে না, না জুডিশিয়ারিতে, না আর্মিতে, না প্রশাসনে, না পুলিশে, কোথাও না। জুলাই সনদ করা যাইতেছে না, সংস্কার করা যাইতেছে না। সবকিছুর পিছনে এই সুপ্পু। এই অন্তর্বর্তীকালীন সরকার কোন কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারতেছে না। প্রশাসনের উপরে, ব্যুরোক্রেসির উপরে, স্টেটের উপরে, রাষ্ট্রের উপরে এই অবস্থা চলতে পারে না। এই অবস্থা আশু পরিবর্তন দরকার, যেন বিপ্লবের অসমাপ্ত কর্তব্য সম্পন্ন করতে পারি। একটা কাজ করলেই সেটা সম্পন্ন হইতে পারে। কি সেটা? রয় ট্রেনিং প্রাপ্ত ইন্ডিয়ার খাস দালাল হাসিনার পায়ের ধুলি নেওয়া থার্ড ক্লাস বটতলার উকিল, দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট এস আলমের সাবেক কর্মচারী সুপ্পুরে পাছায় লাথি দিয়া বঙ্গভবন থেকে বাইর করে দেওয়া। এখন প্রশ্ন আসবে, কে হবে প্রেসিডেন্ট বাংলাদেশের? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার উত্তর আমাদের জানা আছে। কি সেই উত্তর? একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, তিনি বেগম খালেদা জিয়া, যিনি আমাদের ইতিহাসের মহানায়ক, যিনি আমাদের প্রজন্মকে শিখাইছেন মাথা উঁচু করে লড়াই করতে, যিনি বলছিলেন ওদের হাতে গোলামীর জিনজির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, যিনি দল মতের ঊর্ধ্বে উঠা আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছেন। সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আজকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন। তিনি আর প্রফেসর ইউনূস, এই দুই মুরব্বী মিলা আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন। প্রেসিডেন্ট করলে সব ধরনের সমস্যার সমাধান হবে। আর এই শাহাবুদ্দিন চুপুকে বের করার জন্য একটি উপায়, সেই উপায়টি হলো বেগম খালেদা জিয়ার মতন একজন সিনিয়র ব্যক্তিকে যদি রাষ্ট্রপতি করা হয় তাহলে কারো কোনো আপত্তি থাকবে না। আমি ডক্টর পিনাকি ভট্টাচার্যের এই কথার সাথে একমত হওয়ার আগে আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি যে গত পরশুদিন যে একটি মহাসমাবেশ করেছে বাংলাদেশের ইসলামিক দলগুলা মিলে, এটা স্পেশালি আয়োজন করেছিলেন চরমুনাই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনের এই মহাসমাবেশ থেকে জামাত যে দাবিগুলা করেছে, চরমুনাই যে দাবিগুলা করেছে, সেই দাবিগুলা নিয়ে কিন্তু এখন আলোচনার জ্বর চলছে। এই আলোচনার জ্বরের মাঝখান দিয়ে বিএনপিকে একবারে এককভাবে প্রেসিডেন্ট দিয়ে দিলে, বেগম খালেদা জিয়াকে প্রেসিডেন্ট দিয়ে দিলে জামাত, চরমুনাই, এনসিপি,
আরো যারা রাজনৈতিক দল আছে ইসলামিক দলগুলা সহ তারা কতটুকু বেগম খালেদা জিয়াকে সরাসরি রাষ্ট্রপতি হিসাবে মানতে রাজি হবে, এই বিষয়টা কিন্তু এখন আলোচনার বিষয়। প্রথমত প্রস্তাবটা ছিল ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যে জাতীয় সরকার করতে হবে, জাতীয় সরকারে বিএনপি থাকবে, জামাত থাকবে, এনসিপি থাকবে, ইসলামী আন্দোলন থাকবে, বাংলাদেশের বাকি সব কয়টা রাজনৈতিক দল থাকবে এবং সুশীল সমাজও থাকবে। আর সব দলের লোকেরা মিলে জাতীয় সরকার দেশ পরিচালনা করবে। চুপ্পুর জায়গায় চলে যাবে ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রেসিডেন্ট হয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনূস। তারেক রহমান লন্ডন থেকে গিয়ে প্রধান উপদেষ্টা হবে, জামাতের আমির ডেপুটি প্রধান উপদেষ্টা হবে। প্রধান উপদেষ্টা এবং সহকারী প্রধান উপদেষ্টা দুইজন থাকবে। উপপ্রধান উপদেষ্টা যেটাকে আমরা বাংলায় বলি উপপ্রধানমন্ত্রী, এই উপপ্রধানমন্ত্রী অথবা প্রধানমন্ত্রী নামের পরিবর্তনে কোনো সমস্যা নাই। আমরা যেটাকে এখন অন্তর্বর্তীকালীন সরকার বলছি, প্রধান উপদেষ্টা বলছি, তাকে প্রধানমন্ত্রী বললেও কোনো সমস্যা নাই। এই কাজটার ভিতরে বিএনপি রাজি না হওয়ার কারণে এই পর্যন্ত এটার সমাধান হয় নাই। তো বিএনপির কারণে যদি জাতীয় সরকার না হয়ে থাকে, আজকে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা থেকে যদি রাষ্ট্র পরিচালনা করে, এখন আবার অন্য দলগুলা যে বিএনপি কে রাষ্ট্রপতি সরাসরি দিয়ে দেওয়া মেনে নিবে কিনা। বেগম খালেদা জিয়ার ব্যাপারে আমার আত্মবিশ্বাস আসছে যে উনি একজন মায়ের সমান সম্মানিত নারী, উনি প্রধান উপদেষ্টা নাকি রাষ্ট্রপতি হবেন এতে আমার আপত্তি করার কোনো বিষয় না। কিন্তু বাংলাদেশের সবগুলা রাজনৈতিক দল গত পরশুদিন যেই জাতীয় সমাবেশটা করেছে, সেই সমাবেশ থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সকল ইসলামিক দল এক ব্যালটে এক ভোটে চলে এসেছে। এখন ইসলামী দলগুলা বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করলে নির্বাচনে বেগম খালেদা জিয়ার কোনো প্রভাব আসবে কিনা, আর সেই প্রভাবে বিএনপি নির্বাচিত হবে কিনা, সেই কারণে অন্য দলগুলা বেগম খালেদা জিয়াকে সরাসরি রাষ্ট্রপতি মানবে কিনা, এটা আমার সন্দেহ। আমার সন্দেহটার সাথে অনেকেই লেখছেন, তবে আপনারা আপনাদের মতামত স্বাধীনভাবে লিখবেন। এর আগেরটার পক্ষে আমি ছিলাম, কারণ ওখানে প্রেসিডেন্ট হয়ে যেতেন। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বৃন্দদের, যারা এতক্ষণ আলোচনা করছিল এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছিল। জনাব পিনাকি ভট্টাচার্য স্যার, তিনিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলো। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা আর বাড়াবো না। দর্শক বেশি বেশি করে সংবাদটি শেয়ার করে দিবেন। আবার যেন কেউ ডাউনলোড করে আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন না, এটা সতর্কতা ইগেন। যে পারেন শেয়ার অপশনে টিপ দিয়ে আপনার নিজস্ব ভাই বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।